আমি মাত্র 6 মাস সভাপতি ছিলাম, পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েস জিজ্ঞাসা করেছিল, আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েস করেছিলাম। পরের বার আবার চয়েস জিজ্ঞাসা করলো, আমি মেদিনীপুর বলেছিলাম। দুবারই জিতেছি, লাস্টবার আমাকে কেউ চয়েস জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা জানেন। 26-এর বিধানসভা ভোটের আগে ভোটে দাঁড়ানোর চয়েস নিয়ে স্ট্রেট কাট জবাব বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের। তিনি বলছেন, লাস্টবার আমাকে কেউ চয়েস জিজ্ঞাসা করেনি, ফলাফল হবার যা হবার তাই হয়েছে। মানে তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু না বললেও আখেরে তিনি যে নিজের দলের নেতাদের সিদ্ধান্তের ওপরেই আঙুল তুলছেন সেটা পরিষ্কার। একবার আপনাদের প্রথমে শোনাই দিলীপ ঘোষ তার এই যে চয়েস, তাকে চয়েস জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রসঙ্গে বলতে গিয়ে কি বলছেন শুনুন। দেখুন, পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়াও, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি, আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়ব। আর আমি তো সংগঠন করার লোক। প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে, সেই মুক্তি আমি 21-এর পরে চাই। তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো, হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে, সেজন্য যা কাজ দেবে আমি করব। তাহলে 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবেন। কিছুটা ক্ষোভের সুরেই দিলীপবাবু তার বক্তব্য যে রাখলেন সেটা অন্তত বোঝা গেল। তবে সামনেই 26-এর বিধানসভা ভোট, তার আগে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের ঘর গোছাতে নেমে পড়েছে আসরে। বিজেপি বাংলা দখলের জন্য এবার উঠে পড়ে লেগেছে। নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পার্টি আমাকে 3বার প্রার্থী করেছে, আমি টিকিট চাইনি, পদ চাইনি। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র 6 মাস সভাপতি ছিলাম, পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েস জিজ্ঞাসা করেছিল, আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েস করেছি। পরের বার আবার চয়েস জিজ্ঞাসা করলো, আমি মেদিনীপুর বলেছিলাম। দুবারই জিতেছি, লাস্টবার আমাকে কেউ চয়েস জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা জানেন। দিলীপ ঘোষ কি বলেছেন আরও একবার পুরো বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। দেখুন, পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়াও, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি, আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়ব। আর আমি তো সংগঠন করার লোক। প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে, সেই মুক্তি আমি 21-এর পরে চাই। তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো, হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে, সেজন্য যা কাজ দেবে আমি করব। তাহলে 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবেন। তিনি তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জির হাতে পার্টি নেই আর সরকারও নেই, হুলিগানদের হাতে চলে গিয়েছে। কি বলেছেন দিলীপ, শুনুন। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কাট, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে? না, যাবেন না তো, কতজন গেছে বলুন না, যায় কেউ? ওই 21 জুলাই এতে আসে, বাকি কোনো নেতাকে দেখতে পান?
আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিল না ডায়াসে। এই তো পরিস্থিতি। কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায়? এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে, কলার ধরবে। এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই, সরকারও নেই, সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গে তিনি বলেন, ওনারা ট্রেন বুক করবে বলে কথা হয়েছে, দিল্লিতে ওনারা ধর্ণা দেবে বলেছে, সমাজ তাদের সঙ্গে আছে। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে উল্টো গঙ্গা বইবে, ভোটে লড়ার জন্য বাইরে থেকে প্রার্থী আনতে হয়। বাংলার মানুষ আর বোকা হবেন না, তাদেরকে বোকা বানানো যাবে না। কি বলেছেন দিলীপ, শুনুন। দিল্লিতে অনেক দিন ধরে যাবে বলছিল, আমার সঙ্গে যোগাযোগ আছে, ট্রেন বুকিং করার জন্য কথা হয়েছে। তো ওনারা লম্বা ওখানে একটা ধর্ণা দেবেন বলেছেন। তো তাদের সে অধিকার আছে, তারা কেন্দ্র সরকারের মাননীয় রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছেন যে তাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে, এই শিক্ষিত ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার আধারে চাকরি পেয়েছিলেন, তাদেরকে কিছু চোর নেতার দুর্নীতির জন্য চাকরি হারিয়ে পথে বসতে হচ্ছে। সেজন্য তারা গণতান্ত্রিকভাবে যেটুকু আন্দোলন করা সেটা করছেন, সমস্ত সমাজ তাদের সঙ্গে আছে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেছেন যে 26-এর ভোটটা হয়ে গেলে আপনাদের সবাইকে দিয়ে জয় বাংলা বলাবে। দেখা যাক, আমরা তো ওদের রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা তো উপাসে হচ্ছে। আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন, আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে, কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে। 21-এ বছরে একদিন ডায়াস্তরে ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে, মানুষের সঙ্গে মানুষ কী বলছে শুনতে হবে। বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো? বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায়? পাঞ্জাবি বউ আনতে হয়। বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে? গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়। এখানে কোনো ভোটার নেই, বাংলার লোকেদের বিশ্বাস নেই, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয়। এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে, বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয়। আর কি কি আনবেন ভাবুন, বাংলার মানুষকে আর বোকা বানাবেন না। ছোট করে ওই পার্টটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে যদি আপনাকে দল অন্য কোথাও দায়িত্ব দেয়, ফের একবার অন্য জায়গা থেকেও দিলীপ ঘোষকে মানে আমি বলছি যে এই যে দেখা যাক কী হয়, সময়ে বলবে সব, তখন আমিও ডিসিশান নেব। এদিকে এই যে খড়গপুর তার চয়েস, এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়, তিনি আপনারা জানেন দুদিন আগেই বিধানসভার সামনে থেকে বলেছেন যে আমি এমন প্রথম এমএলএ যিনি রেলের বাংলো বুক করে বা দখল করে সেখানে থাকিনি। আমি 25,000 টাকা ভাড়া দিয়ে ভাড়া বাড়িতে থাকি খড়গপুরে এবং 12 মাস সেখানেই থাকি। 2021-এর পর তার সিনেমার কাজ চলে গিয়েছে, কেউ তাকে সিনেমা দিতে চাইছে না তৃণমূলের ভয়ে, কিন্তু তিনি খড়গপুরে পড়ে রয়েছেন। এবারে এই কথাটা তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেই বিষয়ে কিন্তু নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে দিলীপ ঘোষকে কটাক্ষ করেও তিনি এই কথাটা বলে থাকতে পারেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।